মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে। আশপাশ ঘোর অন্ধকার। মফস্বলে এ সময় থেকেই পথঘাটে মানুষের চলাচল ধীরে ধীরে কমতে থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। দু-একটা সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে বা কখনো ২-৪ জন মানুষ বাজারঘাট করে গল্প করতে করতে ফিরছে। তবে সবথেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা আপাতত ঝিঁঝি পোকার ডাক। বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, সামনে রমজান। দেওয়ান বাড়িতেও একই রকম পিনপতন নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। সবাই এখন চন্দ্রা দেওয়ানের ঘরে জড়ো হয়েছে। বাড়ির কেউ বাদ নেই, শুধু ঈশান আর নয়ন ছাড়া। ওদের আসার অপেক্ষাই করছেন বোধহয় বৃদ্ধা। কেন ডাকা হয়েছে সে কারণ অজানা সবার কাছে। জরুরি তলব করা হয়েছে, সবাই জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাচ্ছে একে অপরের দিকে। তবে এর মধ্যে দুজন মানুষ নির্বিকার বসে আছে। তারা বোধহয় আন্দাজ করতে পারছেন, বোধহয় নয়, সত্যিই জানেন ওনারা। বাকি সবাইকে ডাকার আগে ওনাদের দুজনকে বেশ কয়েকবার ডাকা হয়েছে এ ঘরে। তারা হলো রাইসুল দেওয়ান এবং সুমি দেওয়ান। তবে তাদের মা এত তাড়াহুড়ো করে কেন সবটা করতে চাইছেন সেটা তারা এখনো জানেন না। গতকাল অবধিও কথা হয়েছিল তিথির ঈশানকে আরো কয়দিন সময় দেওয়া হবে। কিন্তু আজ হঠাৎ বিকেলে ডেকে তিনি জানালেন যা হওয়ার এই সপ্তাহেই হবে। দ্বিমত তারা মোটেও করেননি। শুভ কাজ পরে করে ক্ষতি বই লাভ নেই, কিন্তু তবুও মনের ভিতর প্রশ্ন থেকেই যায়। নিশি নুরি তিতির বরাবরের মতো একসাথে বসে আছে, নিচু গলায় আলোচনা করছে দিদা কেন ডাকতে পারে। ঘরের এক কোনায় সোফায় বসে রিশা রোশনি রাফি খেলছে। চন্দ্রা দেওয়ানের বাকি ৩ পুত্র পুত্রবধূ তারাও বসে আছে শাশুড়ির পাশে। চন্দ্রা দেওয়ান পরখ করলেন একবার সকলকে। তিতিরকে দেখলেন কি সুন্দর হেসে খেলে কথা বলছে বোনদের সাথে, কি মায়া মুখটা জুড়ে। তার দাদু ভাইটা এই পুতুলকে ভালো রাখবে তো? চোখ ছলছল করে উঠল তার। ঈশান এখনো আসেনি, নয়নও আসেনি। চন্দ্রা দেওয়ান হেলান দিয়ে চোখ বুজে রইলেন। এত তাড়াহুড়ো সে করতে চায়নি। একে তো দুজনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে জানানোর পর না জানি কিভাবে নেবে দুজনেই। তার উপর এত চটজলদি, কিন্তু উপায় নেই তার কোনো। ডাইনির নজর পড়েছে যে তার নাতিটার ওপর। দিদা আসবো? আয় বুনু আয়। অনিমা আর ঋতু ভিতরে ঢুকলো। চন্দ্রা দেওয়ান হাত দিয়ে ইশারা করে কাছে গিয়ে আসতে বসলেন। অনি আর ঋতু বসলো পাশে গিয়ে। কেমন আছো দিদা? ভালো, তোরা? দুজনেই মাথা নাড়ল, ভালো আছি। তার স্বামী কই তোদের? অনিমা বাইরে ইশারা করে দেখালো। বড় আঙ্কেলের সাথে কথা বলছে। ঋতু প্রতিবাদ করে উঠল, তোদের বললে কেন? আমার কি স্বামী আছে নাকি? একটা দেখে শুনে স্বামী এনে দিলেও তো পারো। চন্দরা দেওয়ান হাসলেন, এক হাত জড়িয়ে নিলেন। ঈশান আর তিতিরের বিয়েটা হতে দে, তোকেও একটা লাল টুকটুকে বর এনে দেব। হাসলো ঋতু। অনিমা এবার মুখ গম্ভীর করে এগিয়ে বসলো খানিকটা। দিদা কিছু কথা বলার ছিল তোমাকে। বল না, কি বলবি বল। দিদা, ঈশান আর তিতিরের বিয়েটা আমার মনে হয় দ্রুত দেওয়া ভালো। চন্দ্রা দেওয়ান কপাল কুঁচকে তাকালো অনিমার দিকে। কেন রে বুনু, কি হয়েছে? দিদা, রুষা, মা, ঈশান এসে গেছে। ছোট ছেলের গলার আওয়াজে বর্তমানে ফিরে এলেন চন্দ্রা দেওয়ান। নাতিকে বসতে বললেন হাতের ইশারায়। চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়লেন একবার। অনিমাদের বলা কথা মনে পড়তেই গা ঘিনঘিন করে উঠল তার। তিনি সবটা জানিয়েছেন ঈশানের মা বাবাকে। এরপর আর দেরি করার মানেই হয় না বিয়েটাতে। যত দেরি তত সর্বনাশ। ঈশান বসলো। জানালো অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাড়ির কেউ না থাকলেই নয়। নয়ন আসতে পারেনি তাই। চন্দ্রা দেওয়ান সোজা হয়ে বসতে চাইলেন। রায়লা তাকে বসিয়ে দিলেন ভালো করে। এক নজর তাকালেন সবার দিকেই। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। চন্দ্রা দেওয়ান ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছুটি কতদিন তোমার? ঈশান একবার বাবার মুখের দিকে তাকালো। স্বাভাবিক গলায় বলল, দিদা, আমি ঠিক করেছি আমি বাড়ির বিজনেসে জয়েন করব। ঘরের মধ্যে সবাই চমকে উঠল। চন্দ্রা দেওয়ান দারুণ খুশি হলেন। প্রকাশ করলেন না যদিও। চাকরিটার জন্য এত হাঙ্গামা করলে বাপ চাচাদের সাথে সাপোর্ট করলাম আমি তখন। আজ কেন আবার? ঈশান কথা শেষ করতে দিল না। করেছে চাকরি, যা করার। আমার মনে হলো নিজেদের এত বড় বিজনেস, সেটা সামলানোর জন্য আমার থাকা উচিত। তাছাড়া বাবা চাচুদের বয়স হচ্ছে। পরবর্তী বলতে আমি আর নয়ন দুজনে যদি এখন হাল না ধরি তাহলে কেমন হবে?
আর রাফি ছোট, ওর দায়িত্ব নিতে আরো বহু বছর পরিবার আগে আমার কাছে। রাইসুল দেওয়ান সহ সবার চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা গলা পরিষ্কার করলো, বেশ, যা ভালো মনে করো তোমরা, আমরা পাশে আছি সবসময়। থ্যাংক ইউ দিদা। এখন শোনো, আমি যেটা বলার জন্য ডেকেছি, সকলে নিশ্চয়ই মনের ভেতর নানা প্রশ্ন জাগছে তোমাদের, আমি সবই পরিষ্কার করব। তার আগে ঈশান, তোমাকে বলছি, আজকের কথাটা তোমাকে নিয়েই। আদেশ, অনুরোধ, জোর জবরদস্তি, যা ইচ্ছা নাম দিতে পারো এটার। তবে আমি আশা রাখবো আমার কথা রাখবে তুমি। সকলে অবাক চোখে তাকিয়ে আছে। ওনাকে কখনো এভাবে কঠিন গলায় কথা বলতে দেখেছে কিনা কেউ? না হয়তো। আজকাল কি একটা হয়েছে, বেশ কিছুদিন হলোই সবার নজরে এসেছে সবটা। ঈশান মাথা নাড়ল, বলো, রাখার চেষ্টা করব। বৃদ্ধা দম নিলেন খানিকক্ষণ, হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে হাতে নিলেন স্বামী আর ছেলেমেয়ে সহ তাদের বহু পুরানো একটা ছবি। হাত বুলালেন সেখানটায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ল দুফোঁটা। মুখ তুললেন না তিনি। ছবিটার দিকেই অনিমেষ তাকিয়ে রইল। কান্না ভেজা নরম গলায় বললেন, তোমাদের দাদুর সাথে আমার প্রেমের বিয়ে ছিল। সে যুগের প্রেমের বিয়ে, বোঝো। তোমার দাদুর জন্ম ভারতে, দেশ ভাগ হলে তাদের ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানে। আমি পূর্ব পাকিস্তানের মেয়ে। বাবার সাথে তার পরিচয় ছিল, আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। একসময় ভালোবাসা হয়, বাবা রাজি হয় না। ততদিনে আমার টানে উনি সব ছেড়ে চলে আসেন। নিজের সব ভাসিয়ে দিয়ে আমাকে নিয়ে সংসার সাজায়। এ জীবনে আমার জন্য উনি সব করেছেন, সব দিয়েছেন, বিনিময়ে আমার থেকে কিচ্ছু নেননি। আমারও দেওয়ার কিছু ছিল না হয়তো। একে একে তোমার বাপ চাচারা পৃথিবীতে আসলেন। পরপর আমার ৮ ছেলে সন্তান হলো। যদিও ওরা ৩ জন ছাড়া বাকি সবাই সে সময় কলেরায় মারা যায়। তোমার দাদু আমার কাছে জীবনের প্রথম একটা বায়না করে বসলেন। তার কন্যা সন্তান চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। বহু বছর পর আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন। তোমাদের ফুপুকে দিলেন তিনি। তোমার বাপ চাচা, তোমাদের দাদু সবার নয়নের মনে ছিল তনয়া। পারতো না শুধু মাথায় করে নাচতে। তোমাদের মায়েরা এলো, তারাও ননদ মনে করতো না কখনো। বোনের চোখে দেখতো। আর বড় বৌমার তো সই ছিল। ভাবিরা তাকে আদরে আহ্লাদে মাথায় করে রাখতো। আল্লাহ সে প্রিয় জিনিস কেড়ে নিয়ে তোমার দাদু আর আমাকে বোধহয় সবথেকে বড় শাস্তি দিলেন। কিসের শাস্তি জানি না। তোমার দাদু শয্যাশায়ী হলেন। মেয়ের শোকে বছর না ঘুরতেই আমাকে ছেড়ে পাড়ি জমালেন মেয়ের কাছে। আমাকে একা রেখে গেলেন। না, একা নই, তোমরা আছো, তবুও মানুষের শূন্যতা পূরণ হয় না কখনো। আমি চলে যেতে চাইনি এত কষ্টের পরেও। কারণ আমার মেয়ে একটা অমানত দিয়ে গেছিল আমাদের। সবাই যদি ওকে ছেড়েই যায় কেমন হবে? আমার বৌমারা মায়ের দায়িত্ব পালন করেছে। কখনো পরিচয় দিত না তার মামি। মায়ের আদরে রাখতো। আমি কৃতজ্ঞ সবার কাছে। চন্দ্রা দেওয়ান থামলো। সবার চোখ টলমল করছে। বৌমারা কাঁদছেন, তিতির নিজেও কাঁদছে। মাথা নিচু করে আছে, নুড়ি জড়িয়ে ধরে আছে তাকে। এত কথা বলার কারণ খুঁজছো তাই না? কারণ আছে, অবশ্যই আছে। তিতিরকে আমরা সবাই ভালোবাসি। হয়তো অন্য ভাই বোনদের থেকে ওকে সবাই একটু বেশি আদরে রাখতে চায়। এটা স্বাভাবিক নয়। তোমরাও ওকে আগলে রেখেছো বোন হিসেবে সবসময়। আমি বাঁচবো কতদিন জানি না। তবে ওকে আমি আমার চোখের আড়াল আর করতে চাই না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, আড়াল হতেই হয়, দূরে যেতেই হয়। এসব নিয়ে অনেক ভেবেছি, হতাশ লাগতো। মনে মনে একদিন হুট করেই অন্য একটা ভাবনা আসতে লাগলো। একা একাই রাখতাম ভাবনাটা। ভাবনাটা ভাবা উচিত কিনা এটা নিশ্চিত ছিলাম না। আল্লাহ জানি না কি চায়। তবে আমি অন্য কিছু পেলাম একদিন। তোমাদের দাদু আমাকে তার মনের একটা কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম। কারণ একই চিন্তা আমার মাথায়। আরো অবাক হলাম কবে জানো? এত বছর পর যেদিন তোমাদের ফুপুর একটা ডায়েরি পেলাম আমি। আশ্চর্যজনকভাবে তারও এটাই ইচ্ছা ছিল। শুধু ইচ্ছা না, তার জীবদ্দশায় করা শেষ ইচ্ছা বলতে পারো। তারপর আমি আর কিছু ভাবতে পারিনি। আমার কারোর মতামত নিতে ইচ্ছে হয়নি। আবার থামলেন তিনি। এবার দৃষ্টি ফেরালেন সোজা ঈশানের দিকে। ঈশান স্বাভাবিকভাবে বসে শুনছিল সবটা। আমার কথাটা তোমার পছন্দ না হতে পারে, কিন্তু এটা আমারও শেষ ইচ্ছা। আমি চাই, ঈশান দাদুভাই, তুমি তুমি তিতিরকে বিয়ে করো। ঘরের মধ্যে বজ্রপাত হলো যেন। হতবাক হয়ে গেল সকলে।
হাঁ হয়ে গেছেন সবাই। সবার আগে লাফিয়ে উঠল রাফি, আনন্দে চিৎকার করে উঠল, হাততালি দিয়ে দাঁড়িয়ে গেল সোফার ওপর। ইয়ে, তিতির আপু বউ হবে, বড় ভাইয়ার বউ হবে। রিশা রোশনিও যোগ দিল তাতে। তারাও একস্বরে হাততালি দিতে লাগলো। ছোট গিন্নি রিনা দেওয়ান এগিয়ে গিয়ে মুখ চেপে তপ্ত চোখে থামতে বললেন তাদের। থামল তিনজনেই, তবে ঈশান ছিটকে উঠে গেল। অসম্ভব, অসম্ভব দিদা, আই কান্ট, জাস্ট কান্ট। চন্দ্রা দেওয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। সে হয়তো জানতো ঈশান এমন রিয়াকশনই দেবে। বসো ঈশান, শান্ত হও। ঈশান বসলো না, উল্টো চোখ মুখ আরো কঠিন করে ফেললো। নো ওয়ে দিদা, আমি বললাম তো এ বিয়ে করা সম্ভব নয় আমার, এটা পসিবল নয়। বসতে বলেছি তোমাকে। রাইসুল দেওয়ান উঠে দাঁড়ালো, ছেলের দিকে তাকালো, কঠিন গলায় আদেশ দিল, তোমাদের দিদার শরীর ভালো না। মনে নেই ডাক্তার কি বলেছেন? ওনাকে টেনশন না দিয়ে বসো। শান্ত হও, শোনো বাকি কথাটা। ঈশান বসলো, কথা বলল না কোনো। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। সবাই হতবুদ্ধি হয়ে বসে আছে। কেন করবে না জানতে পারি? ঈশান তাকালো একবার তিতিরের দিকে। মনে পড়ে গেল আজকের জানা অনেক কিছু। ঘৃণার ছাপ ফুটে উঠল চোখ মুখে। তিতির নিজেও বুঝতে পারছে না কিছু। হাত পা অবশ হয়ে গেছে তার। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঈশান কঠিন গলায় বলল, এটা সম্ভব নয় দিদা। সেটাই তো জানতে চাচ্ছি, কেন সম্ভব নয়? শুনতে ভালো নাও লাগতে পারে, আমি সেসব তুলবো না। আর তাছাড়া আমি ওকে ওই নজরে দেখিনি কখনো। বোন হয় আমার, তাছাড়া বয়সের ডিফারেন্ট, আরো অনেক কারণ দিদা। এগুলো কোনো অজুহাত হতে পারে না। কখনো দেখোনি, এখন দেখবে। ভাই বোনের মতো কখনো মিশেছ বলে তো আমার চোখে পড়েনি। আর রইল বাকি বয়স ৮ বছর বেশি পার্থক্য, মনে হয় না আমার। আরো অন্য কোনো কারণ থাকলে বলতে পারো। আমি বলতে বাধ্য নই। তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। সরি দিদা। বাধ্য নও মানে? কত বড় লায়েক হয়ে গেছো তুমি! কথা মানবে না, কারণ জানাবে না। আজীবন নিজের মর্জি মতো চললে, উল্টোপাল্টা মেয়ে পছন্দ করে ঘরে আনার ধান্দায় থাকবে। রাইসুল দেওয়ান তেড়ে আসলেন ছেলের দিকে। ঈশান নিজেও একই দৃষ্টিতে চোখে চোখ মেলল বাবার সাথে। নিজের মর্জি? কোনটা মানিনি তোমাদের কথা? এখন কাকে বিয়ে করব সেটাও তোমাদের কথাই করতে হবে? দিদা রীতিমতো চাপিয়ে দিচ্ছে তার মতামত। পাগলের মতো কথাবার্তা সব। এসব বোঝা নিজেরা বয়ে বেরিয়েছ বলে আমাকেও বইতে হবে? আমার ঘাড়ে চাপিয়ে দেবে এখন? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ঈশান। চন্দ্রা দেওয়ান আহত দৃষ্টিতে তাকালো। তিতির অপমানে লাল হয়ে গেছে মুখ। রাইসুল সাহেব মেজাজ হারালেন, থাপ্পড় মারতে হাত তুললেন ছেলের দিকে। রাইয়ান দেওয়ান থামিয়ে দিল ভাইকে। দুনিয়া কতটুকু দেখেছো তুমি? তিতিরের মতো মেয়ে দুনিয়ায় কয়টা পাবে তুমি? কার জন্য ওকে মানতে তোমার সমস্যা? হোক ও লাখে একটা, আমার দ্বারা ওকে বিয়ে সম্ভব নয় বাবা, আই রিপিট। ওকে তোমার মানতে কষ্ট তো হবেই। ওর মতো মেয়ে তুমি পছন্দ করবে না তো? তোমার রুচি তো। বড় খোকা, থাম। মায়ের ধমকে ছেলের দিকে তোলা হাত নিয়ে থেমে গেলেন রাইসুল সাহেব। রাগে বাপ ছেলের মুখ লাল হয়ে গেছে। দু ভাই থামালো বড় ভাইকে, সরিয়ে নিয়ে গেল। সুমি দেওয়ান স্বামী আর ছেলের এ রণমূর্তি দেখে ফুঁপিয়ে কাঁদছেন। তিতির থ মেরে তাকিয়ে আছে সেদিকে। টপ টপ করে দুফোঁটা পানি পড়ল চোখ থেকে। তাকে কেন্দ্র করে যে এত অশান্তি হচ্ছে বুঝতে পারল স্পষ্ট। একবার তাকালো চন্দ্র দেওয়ানের দিকে, আবার ঈশানের দিকে। নিজের উপর রাগ হলো তার খুব। রোবটের মতো বসে রইল। চন্দ্রা দেওয়ান ডাকলো ঈশানকে। বসো ঈশান, উগ্রতা আমার পছন্দ নয়। ঈশানকে টেনে এনে বসালেন রাহিয়ান দেওয়ান। রাগ তার কমেনি, দৃষ্টি তুলছে না। আমি বুঝিনি তোমরা বাপ ছেলে আমার কথাটাই এভাবে। যাকগে, আমি জোর জবরদস্তি করব না ঈশান। আদেশ করতেই চেয়েছিলাম তোমাকে। তবে কেন যেন এখন মনে হচ্ছে সবাইকে আদেশ করা যায় না। সেটার জন্য যে জোরটুকু থাকা দরকার আমার তো আর নেই। তোমরা বড় হয়েছো, আমি বুড়ো হয়েছি, প্রাণটা যায় যায় করে। আজ আছি কাল নেই, জীবনটা তোমাদের। সত্যিই তাই, বুড়ো মানুষের পাগলের প্রলাপে তোমাদের জীবন চলবে কেন? আর রইল বাকি মৃত মানুষের আবদার। জ্যান্ত থাকতেই বাদ দাও। ক্ষমা করো ঈশান। বড় খোকা তুইও। আমার এভাবে তোদের ওপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। চন্দ্র দেওয়ানের কথায় চোখ ছলছল করে উঠল সবার। কথায় অভিমান, এর তীব্রতা স্পষ্ট। ঈশানের থেকে এমন ব্যবহার আশা করেননি বৃদ্ধা।
দুঃখ পেয়েছেন খুব। ঈশানের রাগ হচ্ছে খুব নিজের ওপর। দিদার সাথে এভাবে কথা সে কি করে বলতে পারল? মা আপনি? না বড় বৌমা, কিছু বলার দরকার নেই। আমি বুঝতে পেরেছি। তোমার ছেলেকে বলো এসব নিয়ে না ভাবতে। আমি আর এসব তুলব না। মুখ তুলে তাকালো তিতিরের দিকে। তিতির মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। পুতুল এদিকে আয়। তিতিরকে নুড়ি ধরে নিয়ে এগিয়ে গেল তার কাছে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না, আমি আছি সবসময়, বুঝলি? ঈশান উঠে দাঁড়ালো। ঝড়ের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। তোমরাও যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। মা! হাত তুলে ছেলেকে থামিয়ে দিলেন তিনি। কিচ্ছু হয়নি। যা ঘরে যা। এ নিয়ে ওর সামনে আর কথা বলার দরকার নেই। তিতিরের থুতনি ধরে মুখ উঁচলেন তিনি। আমি বেঁচে থাকাকালীন তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি। তুই বোঝা নোস। আর হবিও না, বুঝলি? যা ঘরে যা। তিতির সাথে সাথে চলে গেল ঘর থেকে। থাকতে ইচ্ছে হচ্ছে না তার। কখনো এভাবে অপমানিত হতে হয়নি তাকে। এ যাবৎ কাল নিজেকে এ বাড়ির মেয়েই মেনে এসেছে। হুট করে বোঝা শব্দটা কানে লাগলো খুব। ভেবে দেখতে গেলে সত্যিই তো তাই। বাবা মার মতো আর বাবা মা এক হলো নাকি? আদরে কমতি রাখেনি, কিন্তু দিন শেষে এ বাড়ির আসল মালিক ঠিকই শুনিয়ে দিল বোঝা। বাপ-মা না থাকলে তারা বোঝাই হয়। নিশি নুড়ি পিছন পিছন আসলো তিতিরের। তিতির স্বাভাবিকভাবে ঢুকলো নিজের ঘরে। আমাকে একা থাকতে দাও আপু, আমি আসছি একটু পর। বলেই দরজা বন্ধ করে দিল সে। নিশি নুড়ি নিজেদের ভেজা চোখ মুছলো। ভাইয়ের এমন রাগার কারণ বুঝলো না তারা। একে একে সবাইকে বের হয়ে যেতে বললেন নিজের ঘর থেকে। ব্যথা পায়েই উঠে দরজা লাগিয়ে এসে বসলেন বিছানায়। তারই ভুল, তিতিরটাকে আজ কতগুলো কথা শুনতে হলো আজকের। কত বড় মুখ করে মেয়েকে কথা দিয়েছিল সে, কখনো কাঁদতে দেবে না। অথচ তার করা ভুল সিদ্ধান্তে পরিবারের সবার মন মেজাজ নষ্ট হয়ে গেল। বাপ ছেলের পুরনো মান অভিমান আবার জেগে উঠবে। গা এলিয়ে শুলো বিছানায়। বুকের ব্যথাটা বাড়ছে হঠাৎই। ঈশান বেরিয়ে এসেছে বাড়ি থেকে বাইক নিয়ে। নিয়াজের বাড়ি যাবে, মেজাজ তুঙ্গে। তিতিরের ওপর রাগ খাটালো দিদার ওপর। তার ওপর কি সব উল্টোপাল্টা বলল। এ জীবনে কখনো দিদার কথার অবাধ্য হয়নি সে। আর না তো বেয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি, সেটিও তার মা আর দিদাই। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে। প্রতি ঘরে ঘরে চলে। তবে মা আর দাদি হলো তাদের সবসময় ঢাল হয়ে দাঁড়ানোর মানুষ। ঈশানকে বাইক থেকে নামতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিয়াজ। গাড়ি ধুচ্ছিল সে, হাত মুছে এগিয়ে এলো। কি ব্যাপার দেওয়ান সাহেব? গরিবের ঘরে আপনার পা পড়ল? কাহিনী কি? কাহিনী কি? চোখ রাঙালো ঈশান। নিয়াজ চুপ হয়ে গেল। ঈশানের এ দৃষ্টি অচেনা। রেগে আছে বোঝা যাচ্ছে। আয় আয় ভেতরে আয়, মজা করছি। ঈশান ভিতরে গেল। সোজা নিয়াজের রুমে গিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। মা বাবা নেই, বড় মামা হাসপাতালে ভর্তি, ঢাকা গেছে। ঈশান বলল না কিছু, চোখ বুজে হেলান দিয়ে রইল। নিয়াজ বুঝলো কিছু একটা গন্ডগোল আছে। ঝটপট মেসেজ দিল গ্রুপে, আসতে বলল বাকিদের। অনিমারা সকলে আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছালো নিয়াজের বাড়িতে। এই আধ ঘন্টায় ঈশান একই রকম ভাবে চোখ বন্ধ করে আছে। একটা কথাও বলেনি। নিয়াজও খোঁচায়নি তাকে। অনিমা, সাজিদ, নাইম ঢুকলো ঘরে। ভ্রু তুলে জিজ্ঞেস করলো নিয়াজকে। নিয়াজ ইশারায় জানালো বুঝতে পারছে না কিছু। জানে না কি হয়েছে। অনিমারা অবশ্য জানে সব। নিয়াজের মেসেজেই আন্দাজ করেছিল। নিশিকে কল দিয়ে জেনে নিয়েছে বাকিটা। সাজিদ এগিয়ে এসে বসলো ঈশানের পাশের চেয়ারে। কাঁধে হাত রাখলো, চোখ মেলল ঈশান। সব কটাকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। তপ্ত চোখে তাকালো নিয়াজের দিকে। দু হাত ওপরে আসামির মতো তুলে সাফাই দিল নিয়াজ। আমি আসতে বলিনি, বিশ্বাস কর, ওরা একাই এসেছে। কি সমস্যা তোর ঈশান? আমরা জানি সবটা। সাজিদের দিকে তাকালো না ঈশান। নির্বিকার শূন্যে তাকিয়ে রইল। কি জানিস? কিচ্ছু হয়নি। মানছি রাগ বেশি তোর, তাই বলে একটু কন্ট্রোল করবি না? হোয়াট ননসেন্স! তোরা কোথা থেকে শুনলি? আমার পেছনে লেগেছিস কেন তোরা সব? তিতিরের কি সমস্যা? এত মিষ্টি একটা মেয়ে, ওকে বিয়েতে প্রবলেম কি তোর? উঠে দাঁড়ালো ঈশান। পকেটে হাত গুজলো, বাঁকা গলায় বলল, বাড়ির মেয়ে ঘরের কথা বাইরে বললে বদনাম হয়। নাইবা শুনলি আর বললি না মিষ্টি মেয়ে? ওটাই সমস্যা। মিষ্টি জিনিসে পিঁপড়া মাছি বেশি থাকে।
অবাক চোখে তাকালো সবাই একে অপরের দিকে। এ ছেলে বলে কি? সুন্দর মেয়ে সবাই চায়, সুন্দর চায় তার থেকেও বেশি চায় সেটা নারীর ভালো চরিত্র। কি যা-তা বলছিস ঈশান? তিতির ভালো একটা মেয়ে। তোর কোনো ভুল ধারণা হয়েছে, ক্লিয়ার কর সেটা। এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। না চাইলেও বলতে হবে ঈশান, আমি নিজে ক্রাইম ব্রাঞ্চে আছি, মানুষ চিনি আমি। তিতিরের খোঁজ আমার কাছে আছে, নিয়েছি আমি। তাছাড়া ও তোর বাড়ির মেয়ে, ওর সম্পর্কে তোর এমন নেগেটিভ ধারণা হওয়ার কারণ কি? ঈশান ঘুরে তাকালো সাজিদের দিকে। ওর খবর তুই নিয়েছিস কেন? সাজিদ তাকালো একবার অনিমার দিকে। অনিমা মুখ খুলল এবার। তোর সাথে বিয়ের কথা হওয়ার আগে প্রথম দিন ট্রেনে দেখেই আমার ভাইয়ের জন্য ওকে পছন্দ হয়েছিল আমার। খোঁজ নিয়ে জানতে পারি আমার খালা যেখানে থাকে তিতিরও সে এলাকাতেই থাকে। বিয়ের বিষয়ে আগে খোঁজ খবর নিতে হয়, বয়স অল্প। ওর কাউকে পছন্দ আছে কিনা জানা জরুরি। তোকে বললে তুই তো পাত্তা দিতি না, তাই আমারই। পরে অবশ্য যখন দিদার থেকে তোর সাথে দিদা যখন বলল, তাই আমি আর আমার খালাকে জানাইনি। ঈশান তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল না কিছু। বসলো এবার চেয়ারে। তোরা কিছু জানিস না, কিচ্ছু না। জাস্ট স্টপ ইট ফর নাও। বাকিরা চুপ করিল ঠিকই, কিন্তু চিন্তার ভাঁজ গেল না কারোর চোখ মুখ থেকে। একে অপরের দিকে তাকাতেই নিজেদের মনের কথা টের পেল বোধহয় তারা। আপাতত ঈশানকে শান্ত হওয়ার জন্য ছেড়ে দিল তারা। তিতির বালিশে মুখ গুজে শুয়ে আছে। নানু আপুর ঘর থেকে আসার পর থেকে এভাবেই শুয়ে আছে। বালিশ ভিজে উঠেছে চোখের পানিতে। না চাইতেও সন্ধ্যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ঈশানের বলা কথাগুলো কানে ভাসছে। ঈশান ভাই সত্যি এটা ভাবে সে বোঝা? কই আগে তো কখনো বুঝতে দেয়নি। তাহলে কি বাড়ির সকলে তাকে তাই ভাবে? মুখ ফুটে বলেনি শুধু, কোনো একদিন বাড়ির সবাইও তাকে এভাবে বলবে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে খুব। এত কষ্ট হওয়ার কারণটাও সে টের পাচ্ছে হালকা হালকা। কথাটা ঈশান ভাই বলছে বলে তিতির ফুঁপিয়ে উঠল। ঈশানের প্রতি তার অন্যরকম অনুভূতির হদিশ পেয়েছে সে। তার অবচেতন মন বারবার প্রকাশ করছে সেটা। মস্তিষ্কও আজকাল তাই বলছে। ঈশানের প্রতি সে দুর্বল হয়ে গেছে। না চাইতেও হয়ে গেছে। কিন্তু ঈশান ভাই সে তো তাকে পছন্দই করে না, একদমই করে না। করলে আজ এভাবে রিঅ্যাক্ট করতো? কিচ্ছু ভালো লাগছে না তার। রাহাত ভাইকে দেওয়া কথা তার বুকের ভেতরটায় সূচের মতো খোঁচাচ্ছে আরো। রাহাত ভাইকে সে বড় মুখ করে কথা দিয়ে এসেছিল। তখন তো রাহাত ভাইয়ের প্রতি তার ফিলিংস না থাকলেও আর কারোর প্রতিও ছিল না। এখানে এসে ঈশান ভাইয়ের ওপর সে ভাবতে পারছে না কিছু। তার ওপর যখন বুঝতে পারল ঈশানের দিক থেকে অনীহাটা, তখন থেকে বোধহয় অপরাধ বোধটা বেশি হচ্ছে। সে এরপর না পারবে রাহাত ভাইয়ের সাথে থাকতে। আর এমন চলতে থাকলে না সে ঈশানের সাথে ভালো থাকবে। একজন তাকে চায় অথচ তিতির তো তাকে চায় না, ভালোই বাসেনি। যা ছিল তা সম্মান। আর একজনকে সে চায় যে কিনা তাকে চায় না, ভালোবাসা তো দূর, হয়তো সে নজরে কখনো দেখেনি। তার জন্য পরিবার এত অশান্তি। কি করা উচিত তার? দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নিশি বা নুরি এসেছে। এর আগেও বেশ কয়েকবার এসে ডেকে গেছে। পরে খুলছে বলে কাটিয়ে দিয়েছে বারবার। এবারও ওদের আশাই করেছে সে, তাই গলা হালকা উঁচিয়ে বলল, একটু পর আসছি বড় আপু। নিশি না আমি। দরজা খোল মা। রায়লা দেওয়ানের গলা। এই ডাক যে সে এড়িয়ে যেতে পারবে না। উঠে বসলো বিছানায়। আয়নার সামনে গিয়ে চোখ মুখ মুছে নিয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলল। বড় মামি দাঁড়িয়ে আছে। এসো বড় মামনি। রায়লা দেওয়ান ভিতরে ঢুকলো। দরজা আটকে তিতিরের হাত টেনে নিয়ে এসে বসলো বিছানায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন। কাঁদছিলি কেন বোকা মেয়ে? তিতির মাথা নিচু করে ফেললো। কাঁদছিলাম না তো। রায়লা দেওয়ান মলিন হাসলেন। মেয়েকে টেনে নিয়ে বুকের সাথে চেপে রাখলেন। কপালের ওপর থেকে আলতো হাতে চুলগুলো গুছিয়ে পিছনে দিলেন। চুমু খেলেন সেখানটায়। মৃদু গলায় বললেন, তোর মা যখন মারা যায় তোর তখন 2 বছর পূর্ণ হয়েছে। সেদিন কোলে করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আমি তোর বাকি মামুনিরা ছোট্ট পুতুলের মতো আগলে রেখেছি সবসময়। 1 মিনিট চোখের আড়াল করিনি। তোর কখন কি চাই, কি ভালো লাগে, কিসে খারাপ লাগে সব বুঝি আমরা। আমার কাছে লুকাচ্ছিস কেন? পেটে ধরিনি, কিন্তু 18 বছর বুকে আগলে মানুষ করছি। এই বুকের ভেতরটাই জানান দেয় আগলে রাখা আমার পাখিটার মনের খবর।
তিতির এবার আর নিজেকে সংযত করতে পারল না, কান্না আটকাতে পারল না। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল বড় মামনির কোমর। বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আমি তোমাদের কাছে বোঝা মামনি। রায়লা দেওয়ানের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এ মেয়ে বলে কি, কল্পনায়ও ভাবতে পারে না সে এ কথা। বাকিরাও না, কখনো না মা। ঈশান তো রাগের মাথায় বলেছে, ওটা ধরে থাকলে হয়? কেন বলবে এ কথা? যতই রেগে থাক না কেন, রাগের মাথায় মনের কথা সে বলে ফেলেছে। রাহেলা আবার চুমু দিলেন কপালে। না মা, তুই তো জানিস ও ছোটবেলা থেকে অমন। ওর ওপর কেউ কোনো মত চাপিয়ে দিলে সেটাকে ওভাবে রিয়্যাক্ট করে, উল্টোপাল্টা বলে। তোর মামা তো ওর বাপ, তার সাথে কিভাবে রাগ করে দেখিসনি? তিতিরের কান্না কমলো খানিকটা, নাক টানলো বারবার। এবার বলতো মা, শুধু কি ওর ওই কথাতেই মন খারাপ, নাকি নানু আপু যেটা বলেছে সেটার জন্য? তুই রাজি না আমার ছেলের বউ হবি না? তিতির লজ্জা পেল একটু, বড় মামনি তার শাশুড়ি হবে, এটা বড় মামুনি জানতে চাচ্ছে সে রাজি কিনা। মুখ আরো গুজল রাহেলার বুকে। রাহেলা দেওয়ান হাসলো। দু হাতের আঁজলায় মুখটা তুলল তিতিরের। কেঁদে কেটে সাথে লজ্জায় মুখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের পানি মুছিয়ে দিলেন সযত্নে। থুতনি ধরে মুখটা তুললেন। তিতির চোখ তুলল না। কিরে, বললি না তো ঈশানের রাগ পড়লেই ও রাজি হবে? সে আমি জানি, আমার কথা ওর দিদার কথাও ফেলবে না। তখন ওর বাপ ওভাবে না বললেও তখনই রাজি হতো। তোর মামার সাথে এমনি ওর মনোমালিন্য, তার ওপর ওভাবে বলেছে, তাই আরো রেগে গেছে। ওর বিষয় আমি দেখব, তুই তোরটা বল। তিতির কি বলবে? সত্যি সে চাইছে বিয়েটা। সে ঈশানকে চাইছে, কিন্তু রাত ভাই, বড় মামুনিকে বলবে সে কথা বলা উচিত, নাকি তাতে আরো সবটা হিতে বিপরীত হবে বুঝতে পারছে না সে। বিয়েটা হয়তো হবেই, এবং সেটা ঈশানের সাথেই হবে, এটা তার মন বলছে। মাঝখান থেকে রাহাত ভাইয়ের কথা শুনে বাড়ির সবাই আবার কি ভাববে তাকে? বাড়ির কাউকে না বলে সোজা রাহাত ভাইয়ের সাথেই কথা বললে কেমন হয়? তিথির ঈশানকে পছন্দ করে, এটা শুনলে রাহাত ভাই নিশ্চয়ই বুঝবে তাকে। মনে একজনকে রেখে আরেকজনের নামে কবুল কিভাবে করবে? তার চেয়ে ভালো রাহাত ভাইকে বুঝিয়ে বললে সে বুঝে যাবে বিষয়টা। তাই বড় মামুনিকেই না বলার সিদ্ধান্ত নিল সে। মাথা নাড়ল দুদিকে। আমার সমস্যা নেই মামুনি, তোমাদের সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত, কিন্তু ঈশান ভাই, ওরটা আমরা দেখব। আর ভাইটাই ডাকাডাকি বন্ধ কর এখন থেকে, স্বামী হবে আজ বাদে কাল। ভাই ডাকলে চলে? তিতির লজ্জায় মিইয়ে গেল, জাপটে ধরল রাহেলা দেওয়ানকে। রাহেলা দেওয়ান হাসলেন, নিশ্চিন্ত হলেন। বুকের ওপর থেকে একটা পাথর তো অন্তত নামলো। ঈশানকে সে ঠিক বুঝিয়ে ফেলবে। তিতিরকে না ভালোবাসার কোনো কারণ নেই। আজ বাসে না, কাল বাসবে। বাসতে তো ঈশান বাধ্যই। এ মেয়ের মুখজোড়া রাজ্যের মায়া। এমন মেয়েকে ভালো না বেসে থাকা যায়? চল খাবি চল। তিতির মাথা নাড়ল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাহেলা দেওয়ান মাথায় হাত বুলিয়ে নেমে গেলেন নিচে। রাত 10টা বাজে, ঈশানটা এখনো ফেরেনি। ফোনটাও বন্ধ বলছে, যদিও জানে নিয়াজের বাড়িতে আছে। নিয়াজি জানিয়েছে অনেক আগেই, তারপরও চিন্তা হচ্ছে একবার শাশুড়ির ঘরে যেতে হবে। উনিও দরজা আটকে বসে আছে, বাড়ির সবার সাথে সবার মান অভিমানের পালা চলছে। কে কার সাথে কত বেশি মান অভিমান করে থাকতে পারে, আর তাদের গিন্নিদের হয়েছে যত জ্বালা। সবার অভিমান ভাঙাতে ভাঙাতে জীবন শেষ। দেওয়ান বাড়ি আজ কেমন ঘুম ধরে আছে, যেন ঝড় বয়ে যাওয়ার প্রকৃতি যেমন গুমট ধরে নীরব হয়ে যায়, সে অবস্থা আজকের। নয়নটা অফিস থেকে ফেরেনি বিদায় বাড়ির এত বড় খবর জানে না সে। জানার পর কেমন ভাবে নেবে বিষয়টা, এ নিয়েও চিন্তার কারণ আছে বৈকি। আপাতত রাশেদ দেওয়ান আর রিক্তা দেওয়ান এই নিয়েই চিন্তিত। এ বাড়ির কম বেশি সবাই বুঝতে পারত তিতিরের প্রতি নয়নের আলাদা টান, আলাদা যত্ন। অভিজ্ঞ নজর এড়াতো না কারোরই। যদিও নয়ন কখনো মুখ ফুটে বলেনি, তবুও অবশ্য ভুল হলেও হতে পারে তাদের চিন্তা ভাবনা। কে জানে, হয়তো বোন হিসেবেই এত যত্ন করত, সেটাই যেন হয়। মন ও প্রাণে সে দোয়া করে যাচ্ছেন। এখন রাশেদ আর রিক্তা দেওয়ান, রিনা দেওয়ান ছোট ছেলেমেয়েগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। নিশি নুড়ি থ মেরে বসে আছে ঘরে। বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে সোফায় চিন্তায় মগ্ন। রাইসুল দেওয়ান নিজের ঘরে ছেলের ওপর রেগে বসে আছে সেটা স্পষ্ট।
চন্দ্রা দেওয়ান দরজা আটকে বসে আছে, কারোরই খাওয়া দাওয়া হয়নি। রাইয়ান সাহেব তাকালো স্ত্রীর দিকে। বড় ভাবি কোথায়? তিতিরের কাছে। ঈশানকে ফোনে পেয়েছো? না। তাকালো মেজো ভাইয়ের দিকে। রাশেদ সাহেবও দুদিকে মাথা নাড়ল। পাবে কিভাবে? ফোনটা তো সুইচ অফ। রাহেলা দেওয়ানকে সিঁড়ি ভেঙে নামতে দেখা গেল। এক প্রকার ছুটে গেল রিক্তা আর রিনা দেওয়ান। তিতির ঠিক আছে? কি বলল ও? রাহেলা দেওয়ান হালকা হেসে আশ্বস্ত করল বাকিদের। বুঝিয়ে বলেছি। ঈশানের কথায় কষ্ট পেয়েছে মেয়েটা। বিয়েতে আপত্তি নেই। সবাই হাঁপ ছেড়ে বাঁচল এক প্রকার। এই সময় তিতিরের বিয়েতে দ্বিমত থাকলে আরেক অশান্তি হতো। দুজনকে মানাতে মানাতে সবার অবস্থা খারাপ হয়ে যেত। ভাবি, মাকে ডেকেছো? রাহেলা দেওয়ান মাথা নাড়িয়ে দুদিকে ডাকেনি। খাবার নিয়ে একেবারে ডাকবো। একবারে ওষুধ খাইয়ে তারপর আসবো। রিনা খাবার আনতো। রিনা দেওয়ান সাথে সাথে রান্নাঘরে গেল শাশুড়ির খাবার বাড়তে। খাবার নিয়ে ওপরে গেলেন রাহেলা দেওয়ান। কড়া নাড়লেন শাশুড়ির দরজায়। এর আগে কখনো দরজা আটকে রাখেন না তিনি। আজ আটকেছেন, বেশ অভিমান করেছেন। রাহেলা পাশের টেবিলে খাবারের থালি রেখে বেশ কয়েকবার ধাক্কালেন দরজা। কোনো সাড়া পাওয়া গেল না ভিতর থেকে। এবার বুকের ভিতরটা দুরুদুরু শুরু করে দিয়েছে। এমন তো হয় না কখনো। শব্দ করে দরজা ধাক্কালেন। রিনা দেওয়ান চলে এসেছে। পাশের রুম থেকে নিশি নুরি বেরিয়ে এসেছে। সবাই চিন্তিত গলায় ডাকলেন বৃদ্ধাকে। এবারও নিশ্চুপ। ভিতরে কিছু একটা ঘটেছে, সেটা বুঝতে আর কারোর সময় লাগলো না। নিশি দৌড়ে এগিয়ে গেল সিঁড়ির মাথায়। নিচে সোফাতে বসে থাকা চাচাদের ডাকলেন। নিশির গলার আওয়াজে বেরিয়ে এলেন রাইসুল দেওয়ানও। 10 মিনিট টানা ডাকাডাকিতেও দরজা খুললেন না তিনি। নুরি হন্তদন্ত হয়ে কল করল নয়নকে। নয়ন জানালো মিনিট 10-এর ভিতর বাড়ি ঢুকছে। তারপর কল করলো নিয়াজের ফোনে। নিয়াজ ফোন ধরলো। নুরি, নিয়াজ ভাই, বড় ভাইয়া কোথায়? ঈশান তো এখানেই। তোমার কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? দিদা দরজা খুলছে না নিয়াজ ভাই। বড় ভাইয়াকে দ্রুত আসতে বলুন। কিছু একটা হয়েছে হয়তো। আমি এক্ষুনি ঈশানকে নিয়ে আসছি। টেনশন করো না। নুরি ফোন কেটে দৌড়ে গিয়ে জানালো সবাইকে। মধ্যবয়স্ক 3 ভাই মিলেও দরজাটা নাড়াতে পারলেন না। বয়সের ভাঁজ এসে গেছে শরীরে। এ বয়সে কি আর এত শক্তপোক্ত দরজা ভাঙা মুখের কথা? নিয়াজের বাড়ি দেওয়ান বাড়ি থেকে হাঁটা পায়ে 30 মিনিটের রাস্তা। বাইকে আসায় 7-8 মিনিটে এসে পৌঁছলো। সদর দরজায় দেখা হয়ে গেল নয়নের সাথে। কেউ কোনো কথা বলল না। ছুটে গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। ঈশানের সাথে নাইম আর নিয়াজ আছে। নয়নকে সাথে নিয়ে 4 জন মিলে মিনিট 3-এর মধ্যেই ভেঙে ফেললো দরজা। চন্দ্রা দেওয়ান বিছানায় কাঁধ হয়ে পড়ে আছেন। সবাই চিৎকার করে উঠল, ঈশান, নয়ন, পালস চেক কর। দ্রুত কোলে তুলে নিল ঈশান। নয়নের গাড়ি রাস্তাতেই রাখা। ধরাধরি করে এনে তোলা হলো গাড়িতে। রাহেলা দেওয়ান, রিক্তা দেওয়ান শাশুড়ির মাথা কোলে নিয়ে বসলেন। রিনা দেওয়ানকে রেখে যাওয়া হলো বাড়ির ছেলে মেয়েগুলোর কাছে। ঈশানের গাড়ি বেরিয়ে যেতেই কর্তারা আরেকটা গাড়িতে বেরিয়ে গেল। নিয়াজ আর নাইম বাইকে। নিশি, নুরি, রিনা দেওয়ান কাঁদতে কাঁদতে ঢুকলো বাড়িতে। তিতির মাথা ব্যথায় শাওয়ার নিচ্ছিল। ঘর থেকেই বাড়ির নীরবতা খেয়াল হলো। নিচে সদর দরজা কাছে। দেখতে পেল কান্নারত বোনদের আর ছোট মামনিকে। বুঝতে পারল না কিছু। ছুটে নিচে আসতেই তাকে জড়িয়ে কেঁদে ফেলল নিশিনুরি। জানতে পারল নানু আপুর অসুস্থতার কথা। মাত্র 3 দিন হলো হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে। এরই মধ্যে আবার নিজেকে সামলাতে পারল না তিতির। সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে, কাঁদতে লাগলো চিৎকার করে। চন্দ্রা দেওয়ানের হার্ট অ্যাটাক হয়েছে, আইসিইউতে রয়েছে, অপারেশন করা হচ্ছে। সবার চোখ মুখ শুকিয়ে গেছে। ঈশান থ হয়ে বসে আছে। অপরাধ বোধে মাথা শূন্য হয়ে আসছে। তার দিদার এই অবস্থার জন্য সে দায়ী, সম্পূর্ণ সে দায়ী। তখন যদি রাগের মাথায় ওভাবে কথা না বলতো, আজ হয়তো দিদার এই অবস্থা দেখতে হতো না। মাথার চুল খামচে ধরল 2 হাতে। অসহায় লাগছে তার। নিয়াজ কাঁধে হাত রেখে বসলো পাশে। ঈশান মুখ ডুরল 2 হাতে। চোখ লাল হয়ে গেছে। আমার দোষ নিয়াজ, সবটা আমার জন্য। আমি যদি তিতিরকে বিয়ে করতে তখন রাজি হয়ে যেতাম দিদা। তোর দোষ নেই ঈশান, আল্লাহর ওপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। জানি না, আমি কিচ্ছু জানি না। অসহায় লাগছে।
কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে দিদার কিছু হলে। কিচ্ছু হবে না দিদার, কিন্তু ঈশান, তোর তিতিরকে বিয়ে করতে অসুবিধা কেন? ওর মতো মেয়ে সত্যিই পাবি না তুই? ঈশান থমকে গেল খানিকটা। কেন চায় না বিয়ে করতে সেটা কিভাবে বলবে সবাইকে? তার কাছে তিতিরের যে ছবিগুলো আজকের এসেছে সেসব নিজের চোখে দেখার পর কিভাবে অমন একটা মেয়েকে বউ করার কথা ভাববে সে? সকালবেলা ঘুম ভেঙেছিল টানা কয়েকটা মেসেজের শব্দে। বিরক্ত হয়ে মেসেজ চেক করতে গিয়ে হয়ে গিয়েছিল সে। তিতিরের বেশ কয়েকটি ছবি একটা ছেলের সাথে। অন্তরঙ্গ অবস্থায় মাথা ঝিমঝিম করে উঠেছিল তার। যন্ত্রণা হচ্ছিল বুকটায়। কিভাবে বলবে সেসব কথা বাড়ির সকলকে? বাড়ির মেয়ের এসব কথা জানতে পারলে সহ্য করতে পারবে বাড়ির কেউ? পারবে না। রায়লা দেওয়ান এগিয়ে এলেন ছেলের দিকে। তাকে আসতে দেখে মা ছেলের কথা বলার সুযোগ দিয়ে নিয়াজ উঠে গেল। রায়লা দেওয়ান বসলেন ছেলের পাশে। মাথায় হাত বুলিয়ে দিলেন, এত রাগ ভালো না বাপ। সবসময় বলি আমি, মা দিদার এই অবস্থার জন্য আমি দায়ী। মা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আমি আর তোর বাবা আগে থেকেই জানতাম তোর ভালো হবে জেনেই আমরা দ্বিমত করিনি। মা, কিন্তু তিতিরকে? তিতির লক্ষ্মী মেয়ে, ঘরের মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে ক্ষতি কি? মা, বিষয়টা সেটা নয়। তিতিরেরও তো অন্য কেউ পছন্দ থাকতে পারে। তোর সেসব ভাবতে হবে না। আমার তিতিরের সাথে কথা হয়েছে, ওর তেমন পছন্দ কেউ নেই। মায়ের কথা শুনে ঈশান অবাক হলে, এটা বলেছে মেয়েটা? কেউ নেই? ছি! এত বড় মিথ্যা কথা বলতে মুখে আটকায়নি ওর। রাগে গা রিন রিন করে উঠল তার। তোর দিদার বয়স হয়েছে, আল্লাহ জানে হায়াত আর কতদিন। আমাদেরও বয়স হচ্ছে, কারোরই জীবনের বিশ্বাস নেই বাপ। আজ আছি কাল নাও থাকতে পারি। তাছাড়া আমিও মনে প্রাণে চাই তুই তিতিরকে বিয়ে করিস। এটা এখন আমারও তোর কাছে অনুরোধ, রাখবি না? ঈশানের নিজেকে অসহায় লাগছে। বাড়ির প্রিয় মানুষরা সব এভাবে জোর করছে, কিভাবে ফেরাবে সবাইকে? কিন্তু ওই মেয়েকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। ঈশান চুপ করে রইল। রায়লা দেওয়ান খানিকক্ষণ তাকিয়ে রইল ছেলের দিকে। উত্তর পেলেন না কোনো। অপারেশন শেষ, ডাক্তার বেরিয়ে এসেছেন। সেদিকে তাকিয়ে ছুটে গেলেন সেদিকে। ঈশানও দ্রুত পায়ে এগিয়ে গেল। ডাক্তার, এভরিথিং ওকে? উম ওকে বলতে পারছি না এখনই মাই সান। অপারেশন শেষ হয়েছে, বয়স হয়েছে তো। এই বয়সে হার্ট অ্যাটাক ঝুঁকি তো আছেই। জ্ঞান না ফেরা অবধি বলা যাচ্ছে না কিছু। আল্লাহর কাছে দোয়া করো সবাই। আর জ্ঞান ফিরলে ওনাকে যথাসম্ভব চেষ্টা করবে কোনো মানসিক প্রেশার না দেওয়ার। একদমই ক্ষতি হয়ে যাবে। মাথা নাড়ালো সবাই। ডাক্তার চলে গেলেন। রাইসুল সাহেব ছেলের দিকে তাকালেন না একবারও। ছলো-ছলো চোখ নিয়ে বসলেন। রায়লা দেওয়ান গিয়ে বসলেন স্বামীর পাশে। ঈশান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। প্রায় ঘন্টা তিনেকের মধ্যে জ্ঞান ফিরল। চন্দ্র দেওয়ানের বাড়ির সবাই ক্লান্ত হয়ে বসে আছেন। নার্স এসে খবর দিতেই খুশির জোয়ার বয়ে গেল সবার মধ্যে। আরো বেশ কিছুক্ষণ পর ভিতরে যাওয়ার পারমিশন দিল ডাক্তার। চন্দ্রা দেওয়ান চোখ খুললেন। ছেলেরা এগিয়ে গেলেন মায়ের দিকে। মা, শরীর ভালো লাগছে এখন? মৃদু হাসার চেষ্টা করলেন যেন, কথা বললেন না। রায়লা দেওয়ান ঈশানের দিকে তাকালো। ঈশান এগিয়ে গেল দিদার দিকে। পাশের টুলে বসলো। আলতো হাতে টেনে নিল দিদার হাতখানা। চন্দ্রা দেওয়ান তাকিয়ে দেখলো। দিদা, সরি, রাগ করেছো? আর হবে না এমন, সত্যি? চন্দ্রা দেওয়ান অসহায় হাসলেন। মৃদু গলায় বললেন, আমার দোষ দাদু ভাই। আমি বুড়ো মানুষ, জমে মানুষে টানাটানি চলে আমাকে নিয়ে। আমার কি আর এখন তোমাদের জীবনে দখলদারি চলে? চলে না। দিদার অভিমান কমেনি। ঈশান হাতে চুমু খেলো। তুমি ভেবো না দাদু ভাই, ও বোঝা তোমার ঘাড়ে ঝুলাবো না। এবার আল্লাহ বাড়ি অবধি যাওয়ার আয়ু দিলে বোঝা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দিয়ে বিদায় নেব আমি। ঈশানের বুকটা চিনচিন করে উঠল। তিতিরকে সে এভাবে বলতে চায়নি। এখন বারবার মনে করে দেওয়ায় খারাপ লাগছে তার। তাছাড়া অন্য কারোর কাছে কথাটা বোধহয় খারাপ লাগলো তার। পর মুহূর্তেই আবার মনে পড়ে গেল সেই মেসেজের কথা। চোখ বন্ধ করে খানিক ধাতস্থ করলো নিজেকে। দিদা, বলছি তো সরি। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, অন্য কাউকেও না। রাগ কন্ট্রোল করতে পারিনি। যা বলবে তাই হবে। শুনবো, যা বলছো করব বিয়ে। চন্দ্রা দেওয়ান খুশি হলো। চোখ ছলছল করে উঠল।
গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের পানি, তবে প্রকাশ করলেন না, কিচ্ছু বললেন না, মুখ ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ঈশানের ঘাড়ে হাত রেখে এখন আর কিছু বলতে নিষেধ করলেন রাশেদ দেওয়ান। ঈশানও চুপ করল। নার্স এসে বের হয়ে যেতে বললেন সবাইকে। একে একে ঘর খালি করল সবাই। তুই সত্যি বিয়েটা করবি বাপ? রায়লা দেওয়ান শাড়ির আঁচলে চোখ মুছলেন। ঈশান মাকে জড়িয়ে ধরল। আমার মা, দিদা চাইছে যখন, রাজি না হয়ে উপায় আছে? করব। রায়লা দেওয়ান ছেলেকে জড়িয়ে ধরলেন খুশিতে। উপস্থিত সবার মধ্যে হৈ হৈ পড়ে গেল। ঈশান হাসল। পরিবারের খুশির জন্য জেনে বুঝেও বিষ গিলতে হচ্ছে তাকে। সবকিছুর শোধ সে তুলবে ওই ছলনাময়ী মেয়ের থেকে ঠিক সময় মতো।